ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। 2015-র লাস্টের দিকে আমি ছিলাম চেন্নাই। সেই জায়গায় পাশে একটা অ্যাক্সিস ব্যাংক ছিল, আর সেই ব্যাংকে আমার কয়েকটা ভালো পার্টনার বন্ধু ছিল। তারার সহযোগে জানতে পারি মিউচুয়াল ফান্ড মানে কি, এসআইপি মানে কি। তো সেই সময় আমি দুইটা এসআইপি চালু করেছিলাম ব্যাংকের থেকে, রেগুলার ফান্ড। যেগুলা ফান্ড নাকি ব্যাংকের থেকে আমরা নেই সেগুলা হলো রেগুলার ফান্ড। আর যদি কোনো ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে আমরা ইনভেস্ট করি অ্যাপের মাধ্যমে, যেরকম নাকি গ্রো, আরো অনেকগুলা ওয়েবসাইট থেকে আমরা যদি এএমসির ওয়েবসাইট থেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি সেগুলো হলো ডাইরেক্ট। আর কোনো ডিস্ট্রিবিউটার থেকে নিলে বা ব্যাংকের থেকে যদি আমরা এসআইপি করি সেগুলো হলো রেগুলার মিউচুয়াল ফান্ড। তো আমি রেগুলার মিউচুয়াল ফান্ড করেছিলাম সেই অ্যাক্সিস ব্যাংকে। তো সেই ফান্ডগুলোর নাম ছিল অ্যাক্সিস ফোকাস 25, আর একটা হলো অ্যাক্সিস মিড ক্যাপ। তো এই দুইটা ফান্ডের থেকে শুরু হয় আমার স্টক মার্কেট। তারপর 2016-র দিকে ফার্স্ট ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করি অ্যাক্সিস ডাইরেক্টের সাথে, অ্যাক্সিস ব্যাংকের সাথে। তো সেই সময় থেকে আজকের দিন পর্যন্ত যদি দেখি 8 বছর চলে গিয়ে 9 বছর চলতেছে বর্তমান। তো এই 9 বছরের মাঝে, 9 ইয়ার্সের মাঝে অনেক কিছু দেখেছি। মার্কেটের আপ ডাউন অনেক দেখেছি। নিফটি ছিল আমার স্টার্টিং এর সময় 7,000 ছিল নিফটি। সেই জায়গার থেকে যদি দেখি নিফটি হাই মেরেছিল, অল টাইম হাই 26,200 সামথিং ছিল। তো এই 7,000 থেকে 26,000 পার হয়েছে নিফটি। এই জার্নিটা আমি দেখেছি। এর মাঝে অনেকগুলা টেনশন দেখেছি। স্টক মার্কেটে কিন্তু আনসার্টেনিটি পছন্দ করে না। যদি কিবা টেনশন থাকে, ডোমেস্টিক লেভেলেই হোক বা গ্লোবাল লেভেলেই হোক, স্টক মার্কেট কিন্তু এগুলা পছন্দ করে না। স্টক মার্কেটে একটা স্টেবিলিটি পছন্দ করে। সবসময় স্টেবল গভর্নমেন্ট, স্টেবল রুলস। তো এগুলা যদি থাকে দেশের মধ্যে, তাহলে কিন্তু স্টক মার্কেট ভালো পারফরমেন্স দেয়। আর যদি আনসার্টেনিটি থাকে, যে কোনো ক্ষেত্রেই হোক, রুলস অ্যান্ড রেগুলেশনে হোক বা গভর্নমেন্টেই হোক, পলিসিতেই হোক বা গ্লোবাল ফ্যাক্টরেই হোক, যদি আনসার্টেনিটি থাকে তাহলে কিন্তু স্টক মার্কেট এগুলা পছন্দ করে না, আমরা সবাই জানি। তো এই 9 বছরের মাঝে অনেকগুলা আনসার্টেনিটি আমি দেখেছি। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, চাইনার বর্ডারে ডোকলামে চাইনার মিলিটারি আর ভারতের মিলিটারির হাতাপাই। সেই সময়ও মার্কেট কারেকশন হয়েছিল, অল্প হয়েছিল কিন্তু কারেকশন হয়েছিল। সেই কারণে, সেই নিউজটার ফলে। তারপর ভারত পাকিস্তানের বর্ডারে প্রবলেম, ইলেকশনের রেজাল্ট, এগুলার প্রবলেম। ইলেকশনে কোন গভর্নমেন্ট আসবে, কংগ্রেস বা বিজেপি, এগুলার প্রবলেমের কারণে স্টক মার্কেট অনেক সময় দেখেছি ক্র্যাশ হয়েছে। হয়তোবা বড় ধরনের ক্র্যাশ না হলেও 2, 4, 5, 6%, 10%-এর আশেপাশে কারেকশন হয়েছে। তার সাথে যদি কয়েকটা বড় প্রবলেম দেখি, করোনার সময়, কোভিডের সময় যে কারেকশনটা হয়েছিল, ডিমনিটাইজের কারণে মার্কেটে কারেকশন হয়েছিল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে কারেকশন হয়েছিল, তারপর ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধর কারণে মার্কেটে কারেকশন হয়েছিল। এর সাথে অনেকবার আমরা দেখেছি আরবিআই রেট হাইক করেছে, এগুলার কারণে মার্কেট কারেকশন হয়েছিল। এর সাথে যদি দেখি অনেকবার ক্রুড অয়েলের প্রাইস বেড়ে গিয়েছে, অনেকগুলা কারণে। তো সেই সময়ও মার্কেট কিন্তু এগুলা নিউজের উপরে রিয়েক্ট করেছিল। এগুলা নিউজের কারণে মার্কেট 1%, 1.5%, 2% কারেকশন হয়েছে একদিনের মাঝে। আর 2, 4, 5 দিনের মাঝে 5, 6, 7, 8% কারেকশন হয়েছে। এরকম অনেকবার দেখেছি 9 বছরের মাঝে। কিন্তু এই যে হিস্ট্রিতে এগুলা নিউজ এক সময় ছিল, আর এগুলা প্রবলেম এক সময় ছিল, তার কারণে মার্কেটে কারেকশনও হয়েছিল।
আর সেই পয়েন্ট, যে পয়েন্টে নাকি মার্কেট ছিল সেই সময়ে, সেই জায়গার থেকে আজকের দিনে মার্কেট অনেক উপরে। যদি আমি এই 2 বছর আগের কথা বলি, 2023-এর জুন মাসের দিকে নিফটি 15,000 ছিল। 2023-এর জুন মাসের দিকে সেই জায়গার থেকে আজকের দিনও নিফটি মার্কেটে 15-16% কারেকশন হওয়ার পরেও নিফটি আজকে 23,000-এর আশেপাশে আছে। তো যদি আমি দেখি 2 বছর আগের লেভেল, সেই জায়গার থেকেও আজকে অনেক উপরে আছে। তো যদি 2-3 বছর পর দেখি, এই লেভেলে থাকবে না, 23,000, 25,000, 26,000 এই লেভেলে থাকবে না। মার্কেট নতুন কোনো লেভেলে যাবে উপরে। কতটুক যাবে, কোন সময় যাবে, এক্স্যাক্টলি কোন প্রাইসে থাকবে নিফটি 2 বছর পর, এটা কেউ বলতে পারবে না, কিন্তু যাবে উপরেই। কারণ হিস্ট্রিতে আমরা অনেকবার দেখেছি এগুলা টেনশন ছিল, তারপরে মার্কেট কারেকশন হয়েছে, কিন্তু সেগুলা থেকে উঠে আজকের দিনে অনেক উপরে। তো সেই হিসাবে যদি দেখি, ভবিষ্যতে কিন্তু অনেক উপরে থাকবে 2-3-4 বছর পর যদি দেখি। তো যারা নাকি বর্তমান সময়ে বলছে যে নিফটি 15,000-এ আসবে, 18,000-এ আসবে নিফটি, তো দেখুন এটা কেউ জানে না কতটুকু আসবে। আর এরকম প্রেডিকশন করা মানুষগুলাই মার্কেটে গিয়ে দেখবেন, সবজির দোকানে বা মাছের দোকানে গিয়ে দেখবেন, ভাই 10 টাকা কম করো, ভাই 5 টাকা কম করে দাও, ভাই 2 টাকা একটা কম দিই, এরকম হিসাবে দাম দর করে। মানে 2 টাকা একটা কম করলে অনেক বড় রেহাই তার জন্য। কিন্তু এই যে স্টক মার্কেটে 15% আশেপাশে নিফটি কারেক্ট হয়েছে, 20% আশেপাশে স্মল ক্যাপ ইন্ডেক্স কারেক্ট হয়েছে, অনেকগুলা কোম্পানি 50-60-70% কারেক্ট হয়ে গেছে অনেকগুলা কোম্পানি। আর যদি ইন্ডেক্সের কোম্পানি দেখি নিফটি 50-র, সেইগুলা কোম্পানি তো অনেকগুলা কোম্পানি 30%-এর আশেপাশে কারেক্ট হয়ে গেছে। তার মানে আজকের থেকে কয়েক মাস আগে যেই কোম্পানিটা আপনি নাকি 100 টাকা কিনেছেন নিফটি 50-র, আজকের দিনও সেটা 70 রুপিসে অ্যাভেলেবেল আছে, 30% ডাইরেক্ট ডিসকাউন্টে পাচ্ছেন। তারপরেও নিতে ভয় পাচ্ছেন, কারণ কি? যেগুলা স্মল ক্যাপের কোম্পানি আজকের থেকে কয়েক মাস আগে 100 রুপিসে ছিল, সেই কোম্পানিটা আজকের দিনও 50-60% ডিসকাউন্টে চলে আসছে। মানে 50 থেকে 60 টাকার মাঝে অ্যাভেলেবেল আছে সেই 100 রুপিসের কোম্পানিটা। তো নিতে ভয় পাইতেছেন, কারণ কি? কি আপনার মতে কি স্টক মার্কেট এই জায়গার থেকে জিরো হয়ে যাবে, আর কোনোদিন স্টক মার্কেট উপরে যাবেই না? যেরকম জাপানের ক্ষেত্রে হয়েছিল, আমরা দেখেছিলাম জাপানের মার্কেট 35 বছরের জন্য নিচে ছিল। মানে আজকের থেকে 35 বছর আগে জাপানের স্টক মার্কেটে যে হাইটা মেরেছিল, অল টাইম হাই, সেই হাইটা 35 বছর পর 2024-এ সেই হাইটা ব্রেক করেছে, উপরে গিয়েছে। তো সেরকম হবে নাকি? যদি আপনারা জাপানের এই স্টক মার্কেটের ঘটনার বিষয়ে না জানেন, আমি আমার ফেসবুক পেজে, ইউটিউবে ডিটেলস হিসাবে একটা সুন্দর ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে নেবেন। তো এরকম যদি ভাবতেছেন যে ইন্ডিয়ান মার্কেট শেষ, বরবাদ, আর কোনোদিন উপরে যাবে না, বা ভারতবর্ষর কোম্পানিগুলা সব ডুবে যাবে, এরকম যদি ভাবতেছেন, তাহলে স্টক মার্কেটের হিস্ট্রির বিষয়ে অল্প অ্যানালিসিস করুন। স্টক মার্কেটে আমি আগেই বলেছি আনসার্টেনিটি পছন্দ করে না। কালকে যদি ইলেকশন হয়, সেই জায়গায় যদি দুই পার্টির মাঝে অনেক বড় ধরনের টাগরা মোকাবেলা হয়, তাহলে সেটা কিন্তু স্টক মার্কেটে পছন্দ করবে না। কারণ স্টক মার্কেট আমি আগেই বলেছি সবসময় স্টেবিলিটি পছন্দ করে, আনসার্টেনিটি পছন্দ করে না। যদি কালকে আরবিআই এর মিটিং হয়, সেই জায়গায় যদি রেট কাট কম হবে
কেউ বলছে যে রেট কাট সেম থাকবে, এরকম ধরনের নিউজ থাকে মার্কেটে। তাহলে স্টক মার্কেট সেই নিউজের উপরে রিয়েক্ট করবে, কারণ আনসার্টেনিটি স্টক মার্কেট পছন্দ করে না। আর যদি কোনো কোম্পানির কোনো সেক্টরের এস্টিমেট আগেই চলে আসে, অনেক অ্যানালিসিস্ট আছে, অনেক ব্রোকার হাউস আছে, তারা কোনো কোনো সেক্টরের বিষয়ে আগের থেকে এস্টিমেট দিয়ে দেয় যে অটো সেক্টরে বা ফার্মা সেক্টরে বা আইটি সেক্টরে ভালো রেজাল্ট আসবে, এরকম ধরনের এস্টিমেট দিয়ে দেয়। তারপর যদি অ্যাকচুয়ালি রেজাল্ট আসার পর দেখা যায় যে ভালো রেজাল্ট আসছে না, তাহলে কিন্তু সেই জায়গায় মার্কেট রিঅ্যাক্ট করবে। তো এগুলা হলো শর্ট টার্মের প্রবলেম, আজকের প্রবলেম, কালকের প্রবলেম। যদি লং টার্মের নজরিয়া থাকে, তাহলে লং টার্মে মার্কেট তো যাবে উপরে। তো যদি আপনার টার্গেট লং টার্মের আছে, এই সময়টা অনেক মূল্যবান সময়, অনেক ভালো সময় ইনভেস্ট করার জন্য। কারণ এই 9 বছরের মাঝে আমি দেখেছি স্টক মার্কেট যেরকম স্পিডে নিচে আসে, তার থেকে কয়েক গুণা স্পিডে কিন্তু উপরে গিয়ে যায়। যদি আমরা কিছুদিন আগের ঘটনা দেখি, 2020-এর করোনা ক্রাশ যতটুক স্পিডে নিচে এসেছিল, তার থেকে অনেক স্পিডে উপরে গিয়েছে। এই জায়গায় যদি আমরা দেখি 2020-এর আগে টোটাল নাম্বার অফ ডিম্যাট অ্যাকাউন্ট যদি দেখি, অ্যাক্টিভ ডিম্যাট অ্যাকাউন্ট ভারতবর্ষতে অনলি 5 করোড় ছিল। আর যদি বর্তমানে ডেটা দেখি আমি, 16 করোড় ডিম্যাট অ্যাকাউন্ট আছে ভারতবর্ষতে, অ্যাক্টিভ ডিম্যাট অ্যাকাউন্ট। তো এই করোনার পর থেকে মার্কেট উপরে আসছে, একদিকে উপরে আসছে, এই 4 বছর উপরে গিয়েছে মার্কেট, আমরা সবাই জানি আর দেখেছি। তো এই বুল মার্কেটে এতটুক গ্রোথ হয়েছে ডিম্যাট অ্যাকাউন্টের মাঝে, তার মানে নতুন ইউজার, নতুন মানুষ অনেক এন্ট্রি করেছে এই মার্কেটে। হয়তোবা স্টক মার্কেট এই জায়গার থেকে আরো কয়েক পার্সেন্ট নিচে যাবে, আর এটা কেউ প্রেডিক্ট করতে পারবে না কোন জায়গা থেকে স্টক মার্কেট বাউন্স ব্যাক করবে। তো এই কারেকশনের মাঝে হয়তোবা অনেক মানুষ স্টক মার্কেট ছেড়ে চলে যাবে চিরজীবনের জন্য, মানে এই জীবনে আর কোনো ডিম্যাট অ্যাকাউন্ট খুলবে না হয়তোবা অনেকেই। তো আপনিও যাতে এরকম লিস্টে না চলে যান, এই ক্যাটাগরির মানুষের সাথে যাতে না চলে যান, লোকসান করে স্টক মার্কেট থেকে ছেড়ে না যাওয়ার জন্য স্টক মার্কেটকে বোঝার চেষ্টা করুন। যে কোনো কোম্পানি হোক, আজকের দিনও অনেকটাই নিচে এসে গেছে। তো এই দামে, এই প্রাইসে যদি কিনেন, মার্কেট ঠিকঠাক হয়ে গেলে আগের লেভেল থেকেও আরো উপরে যাবে সেই কোম্পানিটা। আমি অনেকবার অনেকগুলা কোম্পানির সাথে দেখেছি, কিছুগুলা প্রবলেমের কারণে সেগুলা কোম্পানি অনেক নিচে চলে গিয়েছিল। যদি আমি দেখি, আমার একটা ঘটনা ভালো করে মনে আছে, টাটা মোটরসের সাথে একটা প্রবলেম হয়েছিল। তো সেই টাটা মোটরস 76 রুপিসে চলে গিয়েছিল, মানে অনলি 76 রুপিস পার শেয়ার। তো সেই সময় অনেক নেগেটিভ নিউজ ছিল, অনেকগুলা বিষয় ছিল এই টাটা মোটরস কোম্পানিকে নিয়ে। তো সবাই বলছে সেল করো, সেল করো, সেল করো, টাটা মোটরস খতম, ফিনিশড। কিন্তু সেগুলা ছিল টেম্পোরারি প্রবলেম, একদিনের, দুদিনের, 1 মাস, 2 মাস, 6 মাসের প্রবলেম। আর আজকের দিনও যদি দেখি, টাটা মোটরস অল টাইম হাই থেকে 40-50% কারেকশন হওয়ার পরেও 700-এর আশেপাশে আছে বর্তমান সময় টাটা মোটরসের প্রাইস। আর যদি অল টাইম হাই দেখি, 1000-এর উপরে গিয়েছে। তো যেগুলা প্রবলেম বর্তমান সময় আছে, এগুলা হলো শর্ট টার্ম প্রবলেম, 2-4-5 দিনের প্রবলেম, 1 মাস, 6 মাসের প্রবলেম, ম্যাক্সিমাম 1 বছরের প্রবলেম। তো এই টাইমের ভিতরে এগুলা প্রবলেম চলে যাবে, বাস স্টক মার্কেটও নর্মাল হয়ে যাবে, স্টক মার্কেট নিজের পথে রওনা হয়ে যাবে।
আগে যে লেভেলে ছিল সেই জায়গার থেকেও আরো উপরে যাবে। তো অ্যানালাইসিস করুন, ভালো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলা বর্তমান সময়ে সস্তা লেভেলে আছে, সেগুলাকে বেছে বেছে নেওয়ার চেষ্টা করুন লং টার্মের জন্য।